আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগস্টে কোনো ঘটনা ঘটবে, আগস্টে কোনো বিষয় তৈরি হবে কিনা, আপনারা যারা আমাদের শো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এর মধ্যে ভারতীয় সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর শোগুলো দেখেছেন। আমি অসংখ্য ফোন পেয়েছি, অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য মেসেজ পেয়েছি এবং অসংখ্য কমেন্ট। সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না। নানান জনের নানান প্রশ্ন, নানান বিশ্লেষণ। বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশে বিএনপি ঘরানার মানুষ যদি বলেন, বিএনপির সমর্থক কর্মী যদি বলেন, জামাতে ইসলামীর কর্মী সমর্থক যদি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি যদি বলেন, তারা এটাকে একেবারেই গায়ে মারছে না, তারা একেবারেই জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছে যে এগুলো সব পাগলের প্রলাপ। আমরা কোন পক্ষের বক্তব্যকে আমরা ডিফাইন করার জন্য এখানে বসিনি, আলোচনায় বসিনি। গৌতম লাহিড়ী তার বিশ্লেষণ জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন, তাদের কাছ থেকে তথ্য পান এবং সেই তথ্য অনুযায়ী তিনি নিজের মতো করে কি হতে পারে এটার একটা ছবি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার মতামতের আমি কোনো ডিফাইন করছি না। আমি শুধু আমার প্রশ্ন একটা জায়গায়, বাংলাদেশের ভেতরে যে বাস্তবতা, বাংলাদেশে এখন যদি বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, তাদের নানান কষ্ট আছে, নানান না পাওয়া আছে। মার্কিন চুক্তি নিয়ে বহু আক্ষেপ আছে, ইউনূসের শাসন আমলের বিচার না হওয়া নিয়ে আক্ষেপ আছে, হামের টিকা নিয়ে ইউনূসের অপকর্মের বিচার হবে কি হবে এগুলো নিয়ে প্রশ্ন আছে, আইন আদালতে অনেকে যাচ্ছেন। কিন্তু তারেক রহমান সরকার এখনই ধসে পড়ুক বা আগামী আগস্টে ধসে পড়ুক, এইটা বোধহয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন চায় না। কারণ বাংলাদেশে বহু চড়াই উতরাই গেছে। একদিকে ভোটারবিহীন সময় গেছে 10-15 বছর, 10 বছর মিনিমাম। 2008 নির্বাচন তো আমরা গ্রহণযোগ্য নির্বাচন ধরবো, কিন্তু 14 থেকে যদি 24 পর্যন্ত 10 বছর ধরি, সেই 10 বছরের নির্বাচন আসলে কোনো নির্বাচনই বাংলাদেশে হয়নি। সুতরাং মানুষের আক্ষেপ আছে সেই 10 বছর। তারপরে ইউনূসের আমলটা একটা কালো অধ্যায় গেছে, ফলে মানুষের মধ্যে আর বোধহয় আর কত কাহাতকার, ফলে একটা সরকার এসছে, সেই সরকারকে মানুষ সময় দিতে চায়। বাংলাদেশের প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের অন্যান্য উইং বলেন, আমলাতন্ত্র বলেন, সবাই মিলেই যে একটা সরকার আসছে, সরকারকে আমরা সময় দিই, কাজ করার সুযোগ দিই। আমরা সাংবাদিকরা যারা পর্যালোচনা করি, তাৎক্ষণিক খারাপটাকে খারাপ বলি, কিন্তু ওভারঅল মোটা দাগে বলি যে না, একটা সরকারকে অন্তত বসার সময়টা দেওয়া উচিত। তারপর যদি খুব বেশি কিছু হয় তখন না হয় বলার সময় বলা যাবে। ফলে আমার সন্দেহ শুধু একটা জায়গায়, সেই জায়গাটা হলো বাংলাদেশে যা ঘটে তা সমস্ত কিছু বাঙালির একেবারে মগজে ঢুকে থেকে একান্ত তার ভেতর থেকে তার বুদ্ধিপ্রসূত ঘটে তা না। সেটা যদি হতো তাহলে 5 আগস্ট 2024 ঘটতো না, সেটা অন্যভাবে হয়তো শেখ হাসিনা সরকারের বিদায় হতো, যেমন 90 হয়েছিল। 90-এও পার্শ্ববর্তী দেশের শক্তি একটা কাজ করেছে, কিন্তু মূল প্ল্যানিং, স্পিরিট, আন্দোলন সবটাই ছিল দেশের ভেতর থেকে। কিন্তু 24-এ এটা হয়েছে সবটাই দেশের বাইরে থেকে। বাংলাদেশের মানুষ একটা সময় গিয়ে বোকা বনেছে, তারা বুঝে গেছে যে তাদেরকে ঠকানো হয়েছে। ফলে আগামী দিনেও সেই ডিপ স্টেট বলেন, মাস্টারমাইন্ড বলেন, বাংলাদেশের দিকে যাদের লোভী চোখ, এরা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকতে দিবে কিনা, একটা স্থিতিশীল সরকার থাকলে তাদের যে গা জ্বলে, সেই জায়গাটায় তারেক রহমান সরকার কতটা ম্যাচুরিটির সাথে মোকাবেলা করবেন এই ইন্টারন্যাশনাল চক্রকে, এই জায়গাটায় আমার একটা দুশ্চিন্তা কাজ করে। দেখেন, তারেক রহমান সরকারকে একদিকে ইন্ডিয়া ব্যালেন্স করা, একদিকে চায়না ব্যালেন্স করা, চায়না ব্যালেন্স করলে আবার আমেরিকা ব্যালেন্স করা, আমেরিকা ব্যালেন্স করলে চায়না ব্যালেন্স করা, এই চক্রে তো বাংলাদেশ আছেই। আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আছে দেশের ভিতরে একের পর এক অশান্তি, আর আছে জামাতে ইসলামী আসলে কি চায়, কি করতে চায়, এটা নিয়ে দুশ্চিন্তা। ফলে আগস্টে কিছু হবে কি হবে না, এটা নিশ্চয়ই সময় আসার আগে কিছু বলা যায় না। ভালো থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে 4 মে। সেখানে বিজেপির জয়ের একটা পূর্বাভাস ছিল, কিন্তু এভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। তারপর থেকে এই পরিস্থিতি একটু একটু করে উত্তেজনার দিকে যাচ্ছিল। এর মধ্যে গতকাল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়েছে। সভাপতি আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের ওভারঅল পরিস্থিতি কোন দিকে, একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে কি এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ,
এছাড়াও মমতা ব্যানার্জি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য আমার হাতে এসেছে। আর আজ অনেকদিন পরে আমার সেই কূটনৈতিক সূত্র, আমি আগেই বলেছিলাম, যারা আমার শো নিয়মিত দেখেন তারা জানেন যে আমেরিকার একজন প্রাক্তন কূটনীতিকের সাথে আমার একটি যোগাযোগ আছে একটি সূত্রের মাধ্যমে। তো তিনি অনেকদিন পরে যোগাযোগ করেছিলেন এবং আমি বেশ কিছু তথ্য পেয়েছি। এর তথ্যের প্রথমেই একটু বলে নিই, এই যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী এবং তার আগে তিনি একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করে আলটিমেটলি তিনি পশ্চিমবঙ্গের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু কে এই মমতা ব্যানার্জি, যাকে আমাদের ঘরের মেয়ে বলেই মনে হয়, যাকে সবাই দিদি বলেই ডাকে, কিন্তু আমার সূত্র নিশ্চিত করলো এই মমতা ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছেন। তিনি একসময় বিজেপির কাছে গিয়েছেন কংগ্রেসকে দুর্বল করতে। আবার তিনি পশ্চিমবঙ্গে ডিপ স্টেটের এজেন্ট হিসেবেই রাজনীতি করেছেন এবং এর বিনিময়ে তিনি প্রচুর নানা রকমের সহায়তা পেয়েছেন। ইট ইনক্লুডস যে অর্থনৈতিক সহায়তা তিনি পেয়েছেন, বিভিন্ন ধরনের ফান্ড পেয়েছেন। এবং বাংলাদেশের যদি 2024 সালের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের কথা আপনারা একটু মনে করে দেখেন, সেই সময় পশ্চিমবঙ্গের অনেকের ভূমিকা কি ছিল এবং পশ্চিমবঙ্গ সেই সময় এই আন্দোলনকারীদের একটা নিরাপদ আশ্রয় ছিল। এমনকি রংপুরের আবু সাইদ, সেই শিবির ক্যাডার আবু সাইদ যখন খুন হলেন, তাদের এই খুনটা নিয়ে বিতর্ক আছে এবং আমরা অনেকেই বিশ্বাস করি যে তাকে হত্যা করেছে তার দলের লোক এবং তাকে অনেক দেরিতে হাসপাতালে নেওয়া হয়েছে। যাই হোক, এই আবু সাইদের মৃত্যুর পরে তার একটি স্কেচ এঁকেছিল, তিনিও কলকাতার শিল্পী। সুতরাং কলকাতার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তার চেয়েও স্পেশালি বলতে গেলে এই মমতা ব্যানার্জির একটি যোগাযোগ ছিল এবং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর সাথে যোগাযোগ পরোক্ষভাবে রক্ষা করতেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট ব্যাংকে ধর্মের কার্ড খেলতেন এবং মুসলিম ভোটের উপরে নির্ভরশীল ছিলেন। কিন্তু এই নির্বাচনে দেখা গেছে যে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে। তারই দলের অন্যতম বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন, তিনি নতুন দল করলেন এবার আম জনতা উন্নয়ন পার্টি এবং তিনি একাই মুর্শিদাবাদের 2টি আসনে জয়লাভ করেছেন। এই হুমায়ুন কবিরের কারণে অন্তত 10টি আসন তৃণমূল কংগ্রেস হারিয়েছে। সুতরাং একদিকে এই মমতা ব্যানার্জির ডিপ স্টেট কানেকশন, আর একদিকে বিজেপি অনেকদিন ধরে এই রাজ্যে ক্ষমতার দখলের লড়াইয়ে তারা আছে, কিন্তু এইবার তারা বেশ আটসাত বেঁধেই নেমেছিল এবং তারা দেখেছে যে মমতা ব্যানার্জির সমগ্র নির্বাচনী বিজয়ে কোন কোন জায়গায় ছিদ্র আছে, পিটফল আছে, সেইগুলো তারা আইডেন্টিফাই করেছে। যেমন ভোটার লিস্ট, মমতা ব্যানার্জির ভোটার লিস্টে কিন্তু বেশ ধরেন 10 to 20% ভোটার থাকতেন যারা এক্সিস্ট করেন না, হয়তো মারা গেছে বা হয়তো চলে গেছে ভারত ছেড়ে বা নানা কারণে। তিনি এরকম 20-30% বলা যায় যে ভোটার তার ভোটার লিস্টে থাকতে হবে। এই 20-30% ভোট তৃণমূল সবসময় নিজের বাক্সে যাতে যায় সেটা ইনশিওর করত। তো এইবার এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রকল্প তারা নিয়েছে। প্রতিবার সীমান্ত এলাকা থেকে লোকজন, ওপারের লোকজন পশ্চিমবঙ্গে এসে ওই যে 20-30% ভোট কাস্ট করে, এটা করে। একটা বড় রকমের ফান্ডিং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকেও পেয়ে থাকেন। এবার এই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর ফান্ডিংটা বিজেপি আটকে দিয়েছিল। এই হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য এবং তাদের ভোট ব্যাংকে হাত বসাবার জন্য। সেটাও ধারণা করা হয় যে বিজেপিরই একটা চাল। বিজেপি একদম কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ দুজনই একদম পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যা 3টা রাজ্যেই কিন্তু ক্ষমতা দখল করলো। যাই হোক, নির্বাচনী ফলাফল 4 তারিখে পাওয়া গেল। সবাই এক্সিট পোল বা বলেছিল এবার বিজেপি ক্ষমতা আসবে, কিন্তু বিজেপিও হয়তো সম্ভবত ভাবেনি যে এরকম ভূমিধস বিজয় হবে, একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি। সেটি প্রত্যাশাকে
ছাড়িয়ে গিয়েছে, কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু জটিল করেছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না, অথচ ভারতের রাজনীতিতে দীর্ঘ ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনীতিতে সাধারণত নির্বাচনী ফলাফল মেনে দিয়ে পরাজিত মুখ্যমন্ত্রী গভর্নরের সাথে দেখা করে পদত্যাগ করেন, কিন্তু তিনি এবার করবেন না। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আজকে 7ই মে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে বিএনপি যারা নবনির্বাচিত বিধায়ক তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে মমতার একঘেয়েমি এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে মারামারির খবর আসছে, এর মধ্যেই গতকাল শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ, তিনি গাড়িতে ছিলেন, দুই পাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে দুই পাশ থেকে গুলি করে এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং চন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন। কারা এই কাণ্ডটি ঘটাল সেটি নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে, তদন্ত হবে, নিশ্চয়ই খুনি ডিটেক্টেড হবে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই হত্যার মধ্য দিয়েও কিন্তু পরিস্থিতি একটু উস্কে দেওয়া হলো। আমি যে বলছিলাম যে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতি করছেন। যদি ভুল খবর না পেয়ে থাকি, একটা আশঙ্কার কথা আমাকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ডিপ স্টেট আপ্রাণ চেষ্টা করবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের এই মুহূর্তে এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই বিদেশি ডিপ স্টেট, এই বিদেশি শক্তি, তারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত করতে এবং একটি দাঙ্গা বাঁধানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এবং তারই অংশ হিসেবে চন্দ্রনাথ, তাকে হত্যা করা হলো এবং আগামীতে এটাকে ধর্মীয় রূপেও নেওয়া যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা অথবা বিজেপি তৃণমূলের দাঙ্গা। যাই হোক, পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে এই থ্রেটের মধ্যে আছে। যেটা উদ্বেগের বিষয় যে এই যে পশ্চিমবঙ্গের একটা দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, এর সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মৌলবাদী গোষ্ঠীটিও জড়িত। সুতরাং এখন ভারতকেই এ ব্যাপারে তদন্ত করতে হবে। এই ষড়যন্ত্র যদি আসলেই হয়ে থাকে, সেটি কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় সেটি তাদের ব্যাপার। আইনজীবী সমিতি এবং বার কাউন্সিলে ভোট প্রদান করবেন বিজ্ঞ আইনজীবীরা। তারা প্রত্যেকেই পোস্ট গ্রাজুয়েট। গ্রাজুয়েশনের পরে আইনের উপর ডিগ্রি অথবা আইনশাস্ত্রে অনার্স সহ মাস্টার্স করেছেন। একজন ভোটারও অশিক্ষিত নয়, অল্প শিক্ষিত নয়। এই উচ্চ শিক্ষিত ডাবল ডিগ্রি হোল্ডার ভোটারদেরকে কেন এত ভয় পাচ্ছেন ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে জড়িত যারা, তারা এত ভয় কেন? আপনারা যদি উপযুক্ত হন, ভালো হন, নিশ্চয়ই ভোটাররা আপনাদেরকে ভোট দেবে। আইনজীবী ভোটাররা নিশ্চয়ই টাকা খেয়ে অথবা জাল ভোট দিয়ে অথবা ভোট ছিনতাই করে তার প্রতিনিধি নির্বাচন করবে না, এবং কখনোই সেটা হয় না। যেখানে ভোট কারচুপির সুযোগ নেই, জাল ভোট দেবার সুযোগ নাই, টাকা খেয়ে ভোট দেওয়া হয় না, দেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী সম্প্রদায়ের সদস্যরা তারা আইনজীবী, ডাবল গ্রাজুয়েট। তাদের ভোট নিতে এত ভয় কেন? তাদের প্রার্থী হতে দিতে এত ভয় কেন? শিক্ষিত ভোটারদের কেন এত ভয় পাচ্ছেন? তাহলে আপনারা অনুপযুক্ত? স্বাভাবিকভাবে এই প্রশ্নটি আসতে পারে। আপনারা যোগ্যতা সম্পন্ন নন, সে কারণে আপনি প্রতিদ্বন্দ্বী রাখতে চান না। প্রতিদ্বন্দ্বী এলে ভোটাররা আপনাকে পছন্দ করবে না, সে কারণ ছাড়া অন্য কোনো কারণ আছে? ভোটবিহীন অবস্থায় কোন নির্বাচনে নির্বাচিত হওয়ার ভিতরে কোনো কৃতিত্ব নেই। তাহলে আর নির্বাচনের নামে এই পাতানো খেলার দরকার কি? একটা মিটিং করে আপনারা ডিক্লেয়ার করে দেন যে এই ব্যক্তিরা নির্বাচিত অথবা সিলেক্টেড হলো। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এবং অন্যান্য কোর্টের প্র্যাকটিসরত আইনজীবীরা যখন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়,
তাদের ভিতরে যে ক্ষোভের সঞ্চার হয়, সেই ক্ষোভ কিন্তু আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো বিস্ফোরিত হতে পারে। মনে রাখবেন, এত ন্যাক্কারজনক ঘটনা শত বছরের ইতিহাসে আইনজীবী সমিতি সমূহের নির্বাচনে কখনো ঘটেনি, আপনারা যা ঘটিয়েছেন এবং যা ঘটাতে যাচ্ছেন। ভোটারদের, প্রতিদ্বন্দ্বীদের এত ভয়, তাহলে নোটিফিকেশন দিয়েই বলুন কোনো ভোট হবে না, আপনারা যারা যারা গদিতে বসতে চান তারাই বসবেন। এটা সুফল বয়ে আনবেন না, এটা মর্যাদা বয়ে আনবে না। প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে নির্বাচিত হওয়ার ভিতরে আলাদা একটি সার্থকতা থাকে, গর্ব থাকে, গৌরব থাকে। অতীতের কোনো খারাপ উদাহরণ কখনো কোনো দৃষ্টান্ত হতে পারে না। তাছাড়া কোনোদিন প্রতিপক্ষকে নির্বাচন করতে দেওয়া হবে না, এমন কোন সিদ্ধান্ত বা এমন কোন ঘটনা কিন্তু ঘটেনি। আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা কিন্তু ন্যাক্কারজনক, নজিরবিহীন। ভোটারদের এত ভয়, প্রতিদ্বন্দ্বিতা করতে এত ভয় পাচ্ছেন। বাংলাদেশে একটা হামের মহামারী চলছে এবং এই মহামারীতে নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে। নবজাতক, 7 মাস, 8 মাস বয়সী, 1 বছর বয়সী, এবং 400 শিশু মারা যাওয়ার পরও বাংলাদেশের কোনো তরফ থেকে, কোনো মানুষের কাছ থেকে কিন্তু কোনো ধরনের প্রতিবাদ নাই বা কোনো ধরনের উচ্চবাচ্য নাই। কিন্তু নাই কেন? এই জিনিসটা একটু আলোচনা করি। দেখুন, আপনাদের নিশ্চয় মনে আছে, জুলাই জঙ্গি উত্থান চলাকালে 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা একটা মেয়ে যে আপনার কাঁপে না কেন, তার কাঁপে না, আসমান কাঁপে, এই বক্তৃতা দিয়ে সে কিন্তু হইচই ফেলে দিয়েছিল এবং তার পরবর্তীতে সে আসমানি বেগম নামে খ্যাতি পেয়েছে। এই জঙ্গিনী মহিলাটা যখন এই বক্তৃতা দেয়, তখন যখন 2024 সালে এই জঙ্গি আন্দোলনটা হচ্ছিল, সেখানে কিছু মানুষ খুন হচ্ছিল, জঙ্গিরা জঙ্গিদের খুন করছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনেও কিছু মানুষ মারা যাচ্ছিল, এবং একজন মারা গেলেই তখন আমরা নানান মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি, 1 জন 2 জন বা আবু সাইদ এবং মুগ্ধর মতো আত্মঘাতী জঙ্গি, যেগুলো আসলে যে কোনো দেশের জন্য আসলে সভ্যতার শত্রু, মানবতার শত্রু, আত্মঘাতী হয়ে যাওয়া এবং এইভাবে আপনার পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে নিজের জীবন দিয়ে দেয়া, যে জীবনটা সে আবু সাইদ এবং মুগ্ধ 2 জনই কিন্তু জঙ্গিদের হাতে জীবন দিল। পরবর্তীতে আমরা দেখেছি যে এই জঙ্গিরা কতভাবে প্রমাণ করেছে এই জঙ্গিগুলা জঙ্গিদের হাতে মরেছে। তার সবচেয়ে বড় প্রমাণ ছিল যে আত্মঘাতী জঙ্গিটা বেঁচে গেছে, সার্জিস, সে কিন্তু হুঙ্কার দিয়েছে যে একটা লাশও কিন্তু তোলা যাবে না, অর্থাৎ লাশ তুলে কবর থেকে পরীক্ষা করা বা লাশগুলোকে ভালোভাবে পরীক্ষা করে এটা যে নির্ধারণ করা যে এরা কিভাবে মারা গেল, সেটা কিন্তু ওই জঙ্গিরা কিন্তু তখন বাধা প্রদান করেছে। আর এরা 1 জন 2 জন 4 জন যাই মারা যাক, আমি এখানে কোনো মৃত্যুর মহিমা করতে আসিনি, তখন কিন্তু ওই যে ডক্টর কামাল হোসেন, তার মেয়ে সারা হোসেন, তারপরে জেডাই খান পান্না, তারপরে আপনার মতিউর রহমান, মাহফুজা নাম, নুরুল কবির, আরো কার কার নাম বলবেন এবং কার নাম বলবেন না আপনি, সবার কিন্তু আসমান কেঁপে গেছে, আসমান জমিন কেঁপে বাংলাদেশ চৌচির হয়ে গেছে। কোন একটা চ্যানেলে একটা ছেলে টক শো করতো, সে এক হাইকোর্টের বিচারকের ছেলে, জামাতের একটা জঙ্গি, এখনো বোধহয় টক শো করে, সেই ছেলেটার আসমান কেঁপে গেছে। সে সারা হোসেন, এরা রাস্তায় অভিনয় করে টোরে যে কারো বাপের না, এটা তার কারো বাপের না, দেশটা কারো বাপের না, তারপরে বাংলাদেশের সব নটি, সিনেমা, গল্প, এখানকার অভিনেতা অভিনেত্রী, বাঁধন, মোশাররফ করিম, কে নাই সেখানে। পরবর্তীতে তো আরো বের হয়েছে যে খাঁটি জঙ্গি ফারুকি বা কি আশফাক নিপুণ, সবার আকাশ বাতাস কেঁপে মানে
কি কি করুণ দশা, কি কি ধরনের আপনার উচ্ছৃঙ্খলতা ওরা বাংলাদেশে তখন তৈরি করেছিল, এবং সাথে সাথে জঙ্গিনীরা রাস্তায় নেমে জঙ্গিদের মাথায় হাত বুলিয়ে দেয়া, পায়ে পায়ে পানির ছিটকে দেয়া, পানির গ্লাসে গিয়ে দেয়া, হ্যাঁ, পাউরুটি কলা ইত্যাদি আঁচল থেকে বের করে দেয়া, সারা বাংলাদেশকে যেভাবে বেকুব বানিয়েছে। কারণ একদল আত্মঘাতী জঙ্গি বাংলাদেশের উপর আপনার ঝাঁপিয়ে পড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে সরানো এবং বাংলাদেশে দুটা বিশেষ অবস্থার প্রতিশোধ নেয়। একটা হলো 1971 সালে পরাজিত হওয়া পাকিস্তান এবং মানসিকতার বাংলাদেশিরা, পরবর্তীতে যারা আরো বেশি মৌলবাদী, আরো বেশি জঙ্গি এবং বিনাশী শক্তি হয়ে যায়, এবং পরবর্তীতে তারা আবার ইয়ে করলো যে আপনার 2011-12 সালে যে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেন, সেটার প্রতিশোধ নেওয়া হিসাবে তারা দেশটা দখল করলো। মার্কিনীরা সেখানে যোগ দিল, অন্যান্য বিদেশি শক্তি, কেউ বলে ভারতও যোগ দিয়েছে, চীন, সবাই মোটামুটি এখানে সবাই, মানে শেখ হাসিনা গেলে তো রাষ্ট্রটার উপর ঝাঁপিয়ে পড়া যাবে, যার যার অংশ কেড়ে নেওয়া যাবে, ঝাঁপিয়ে পড়েছে। আর বাংলাদেশের যাদেরকে আমরা বুদ্ধিজীবী ইত্যাদি বিবেক মনে করি, এই যে সলিমুল্লাহ খান, কত বড় আপনার শেখ হাসিনাকে, সরকারকে ক্ষমতা পদত্যাগও করতে হবে, আবার ক্ষমাও চাইতে হবে, এই বক্তৃতা দিল না। এইসব লোকের কারো কিন্তু আজকে আসমান কাঁপছে না। 400 শিশু কিন্তু মরে গেছে, প্রতিটা শিশু নিষ্পাপ। এবং জঙ্গিদের সময় যারা মরেছে, জঙ্গিরা যাদের মেরেছে, সব মিলে সেখানে তো যাই হোক, আমি জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে এই জিনিসটাকে খাটো করতে চাচ্ছি না। মানে তখন এক একটা মৃত্যুর সবার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছে। আজকে কিন্তু আপনার এতগুলা শিশু মারা গেল। এই শিশু তো শুধু আওয়ামী লীগের পরিবারের বা আওয়ামী লীগ সমর্থকদের শিশু মারা যায়নি, এখানে সব দলের শিশুই মারা যাওয়ার কথা। কারণ এই ধরনের মহামারী কখনো বাছবিচার করে আসে না। বাড়ি মানে কোন বাড়ি আওয়ামী লীগের, কোন বাড়ি এনসিপির, এটা তো আর এই রোগ জানে না। শিশুগুলা কেন মারা গেল? একেবারে অ্যাভয়েডেবল একটা কারণে, সেটা হলো যে ইউনূসের সরকার এদের জন্য টিকার ব্যবস্থা করেনি যথাসময়, এবং টিকা প্রদানও করেনি। ইউনূসের উপর কারো কোনো ক্ষোভ হচ্ছে বা ইউনূসের বিরুদ্ধে যে কেউ একটা কথা বলবে, সেটা বলবে না। এই যে ওয়াকার, যে মোটামুটি বাংলাদেশ দাবড়ে বেড়াচ্ছে 5 আগস্টের পর থেকে, ওয়াকারই তো এখন পর্যন্ত আসলে সবকিছুর মালিক, এখনো সেনাবাহিনীর রাস্তায় আছে। তার মানে হলো তারেক রহমানও পুতুল, পুতুল, ইউনূসও পুতুল। প্রকৃত ক্ষমতা তো ওয়াকার এবং তার বাহিনীর হাতে। তাদের কারো কিন্তু কোনো কিছু কাঁপছে না। কারণ হলো এই শিশুগুলার পেছনে কোনো আপনার সংঘবদ্ধ কোনো চক্র নাই। এবং যেহেতু বাংলাদেশের আসলে মানুষ বলতে বলবো যে আমরা যেগুলোকে বলি যে বুদ্ধিজীবী বা সাংবাদিকতাও তো বাংলাদেশে আজকে নাই। ইউনূস তো সবকিছু মেরে ফেলেছে, তার মধ্যে বাংলাদেশের মিডিয়াটাও মেরে ফেলেছে। আসলে মিডিয়া নিয়ে আলাদা কথা বলা উচিত। না আছে এই দেশে মিডিয়া, না আছে বুদ্ধিজীবী, তাহলে কাঁপবেটা কিভাবে? কাঁপবে না, এর আরো কয়েকটা কারণ আছে। একটা জিনিস দেখবেন, প্রথম কথা হলো যে বুদ্ধিজীবী হতে হলে আপনার এই কন্ডিশনটা কিন্তু আপনার ইউনিভার্সাল। আপনি যদি একজন অসাম্প্রদায়িক মানুষ না হন, আপনি বুদ্ধি